চাপা দেওয়ার চিকিৎসা ও তার ফল। চাপা দেওয়ার চিকিৎসা, তা আমরা যেটা জানি সেটা হচ্ছে বেশিরভাগ লোকের ধারণা যে বোধহয় অ্যালোপ্যাথিতেই চাপা দেওয়া হয়, বা আয়ুর্বেদের চাপা দেওয়া হয়, বা ইউনানিতে চিকিৎসা চাপা দেওয়া হয়। কিন্তু আমরা এটা জানি না হোমিওপ্যাথিতেও চাপা দেওয়ার চিকিৎসা হয়। হোমিওপ্যাথিতে কিভাবে চাপা দেওয়া হয়, অর্থাৎ দেখবেন লক্ষ্য করে বাজারে কিছু রুগী আছে, চিকিৎসক আছে, হোমিওপ্যাথি চিকিৎসক, তারা তাদের প্রচুর রুগী টুগী হয়, অর্থাৎ ভালো অর্থ রোজগার হয়, কিন্তু তারা হোমিওপ্যাথিটা প্রকৃত হোমিওপ্যাথিটা করে না। তারা অ্যালোপ্যাথিতে যেমন স্পেসিফিক বিভিন্ন রোগের স্পেসিফিক ওষুধ আছে, তারাও কিন্তু হোমিওপ্যাথিতে কিছু স্পেসিফিক ওষুধ ব্যবহার করেছে, অর্থাৎ এই রোগের এই ওষুধ, এই রোগের এই ওষুধ। যেমন ধরুন স্টোমাক ডিসঅর্ডার হলে তারা নাগভূমিকা দেয়, পেটে গ্যাস ট্যাস হলে তারা কার্বোভেল দেয়, কিংবা ব্লাড সুগার হলে তারা সিজিয়াম জাম্বো বা আরও কিছু ওষুধ আছে যেগুলো স্পেসিফিক হিসাবে তারা ব্যবহার করে। তা কোনো প্রেশার বা হার্টের সমস্যা থাকলে তারা হয় আমাদের যে অর্জুন গাছের ছাল থেকে যে ওষুধটা তৈরি করা হয় টার্মিনেলা অর্জুনা, সেটা ব্যবহার করে, কিংবা স্ক্যাটিকাস অক্স ব্যবহার করে, সবই কিন্তু লোয়ার পোটেন্সি ব্যবহার করে। কিংবা হাই ব্লাড প্রেশার হলে তারা রাউল ফলিয়া ব্যবহার করে, অর্থাৎ এইটাও কিন্তু চাপা দেওয়ার চিকিৎসা। তাহলে প্রকৃত চিকিৎসাটা কি? রোগ যে লক্ষণগুলো এসছে, তাহলে সেই লক্ষণটা রিমুভ হলে কি রোগ হলো? সেই লক্ষণটা রিমুভ হলে কিন্তু আমরা তাকে আরোগ্য বলতে পারবো না। তাহলে সাময়িক উপশম হলো, আবার কিছুদিন পরে তার দেখা যাবে। কালকে একজন আমাকে বলছিলেন, আমাদের কোনো এক স্টুডেন্ট, যে আমি প্রচুর ডায়াবেটিসের রুগী পাচ্ছি এবং ওই সিজিয়াম জাম্বো দিয়ে, স্পেসিফিক সিজিয়াম জাম্বো দিয়ে আমি ভালো উপকার পাচ্ছি। হ্যাঁ, সাময়িকভাবে উপকার পাবে, তার মানে তাদের লক্ষণগুলো সাময়িকভাবে কম থাকবে। কিন্তু এটাও কিন্তু অ্যালোপ্যাথিক পদ্ধতি ফলো করা হচ্ছে, অর্থাৎ সাপ্রেস করা হচ্ছে, রোগটাকে সাপ্রেস করা। তাহলে আমরা যে চিকিৎসাটা করি, আমরা কার চিকিৎসা করি? রোগের চিকিৎসা করি, না আমার যে দেহের চিকিৎসা করি, না দেহের যে কর্তা দেহি, অর্থাৎ দেহের যে মালিক তার চিকিৎসা করি, তার চিকিৎসা করি। তা যারা চাপা দেওয়া চিকিৎসা করে তারা কিন্তু দেহের চিকিৎসা করে, তারা দেহির চিকিৎসাটা করে না। আর প্রকৃত হোমিওপ্যাথরা হচ্ছে দেহের চিকিৎসা করে না, তারা দেহির চিকিৎসা করে। আমরা রোগ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে পেশেন্ট অ্যাজ এ হোল এক্সটেন্ট, সামগ্রিকভাবে সেই রুগী হচ্ছে অসুস্থ। তাহলে আমরা এই চাপা দেওয়া চিকিৎসাটা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কোনো প্রকারে বিকাশপ্রাপ্ত লক্ষণগুলো কিছুদিনের জন্য যদি তিরোভাব ঘটে, তাহলে আমরা চিকিৎসা বলিয়া মনে করি। তারা যদি কোনো
লক্ষণ, বিকাশপ্রাপ্ত যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলো যদি সাময়িকভাবে অ্যাবসেন্ট থাকে তাহলে আমরা এটাকে চিকিৎসা বলি। যে সম্প্রদায়ের চিকিৎসকরা এই প্রকার চিকিৎসাকেই প্রকৃত চিকিৎসা বলে এবং সাধারণ মানুষের মনেও সেই বিশ্বাস আনে বা আনার চেষ্টা করে, তারা সম্প্রতি অনেকদিন থেকে যে উপায়ে এই চিরভাবটি কিছুদিনের জন্য না হইয়া স্থায়ীভাবে রিমুভ করে, তারা কিভাবে করে? মডার্ন সায়েন্স অনেক উন্নত হয়েছে। আমরা দেখেছি বিশেষ করে কার্সিনোমার ক্ষেত্রে, কার্সিনোমা বা সার্কোমা, এটা হচ্ছে ক্যান্সার রোগ, ভয়াবহ ক্যান্সার রোগ। তাহলে আমরা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে, অ্যালোপ্যাথিক চিকিৎসা কেন্দ্রে একটা চিকিৎসা নাম সম্প্রতি জানি, তাকে বলা হয় কেমোথেরাপি বা রেডিওথেরাপি। তা এই কেমোথেরাপি বা রেডিওথেরাপির মাধ্যমে এটা কিন্তু স্থায়ীভাবে নিরাময় করা যায়। তা কি হচ্ছে এই ক্ষেত্রে? যেগুলো হচ্ছে, আমরা ক্যান্সার রোগের ক্ষেত্রে যেটা জানি, বিকাশপ্রাপ্ত অ্যাবনর্মাল, অস্বাভাবিক বিকাশ, আমাদের যে সেল টিস্যুগুলো আছে, সেই সেল টিস্যুগুলো অস্বাভাবিকভাবে বিকাশপ্রাপ্ত হয়, যাকে আমরা বলি অ্যাবনর্মাল গ্রোথ। যে কোনো দেহের যে কোনো জায়গায় অ্যাবনর্মাল গ্রোথ হতে পারে। তাহলে অ্যাবনর্মাল গ্রোথ যখন ম্যালিগন্যান্ট হয়, তখন তাকে বলা হয় ক্যান্সার। ম্যালিগন্যান্ট না হলে কিন্তু আমরা ক্যান্সার বলছি। ওই গ্রোথটা ম্যালিগন্যান্ট হলে ওটা হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সারের ক্ষেত্রে তারা যে থেরাপিটা ইউজ করে থাকে সেটাকে বলা হয় কেমোথেরাপি বা রেডিওথেরাপি। তাহলে রেডিওথেরাপিটা হচ্ছে রঞ্জন রশ্মির নাম আমরা জানি, ওরকম একটা তেজস্ক্রিয় রে দিয়ে ওই টিস্যুগুলোকে পুড়িয়ে ফেলা হয়, ধ্বংস করা হয়, আর সেখানে কিন্তু আর নতুন করে অ্যাবনর্মাল ম্যালিগন্যান্ট গ্রোথটা হতে পারে। এই হতে না পারাটাকে তারা বলছে আরোগ্য, কিন্তু এটা সঠিক কথা নয়। তা এখন যেটা হয় আমাদের, সেটা হচ্ছে যে আমরা আরোগ্যটা কিভাবে দেখব, লক্ষ্য করব, সেটা হচ্ছে রোগটা যখন হয় তার যে আরোগ্যটা হবে সেন্ট্রাল টু পেরিফেরি, সেন্ট্রাল টু পেরিফেরি, অর্থাৎ ভিতর থেকে বাইরে প্রবাহ হয়। তা এখন আমরা এই যেটা কালকে আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে রোগ আর রোগী, সুস্থ অবস্থা আর অসুস্থ অবস্থা দুটোই কিন্তু স্বাভাবিক, অর্থাৎ ভাইটাল ফোর্সের অবস্থা। ভাইটাল ফোর্স যখন নির্মলভাবে প্রবাহিত হয় তখন আমরা বলি স্বাস্থ্য বা সুস্থ, আর ভাইটাল ফোর্স যখন কোনো রোগ দ্বারা আক্রান্ত হয়, বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, তখন তাকে বলি আমরা অসুস্থ বা রোগী। এবার একে আমরা বোঝার সুবিধার জন্য একটু কল্পনার আশ্রয় নিই। সেটা হচ্ছে, মনে করুন একটা নদী, সেই নদীটা
কোনো পাহাড় বা পর্বত থেকে উৎপন্ন হয়ে সাগরে মেশার জন্য যাচ্ছে। যখন সেই পাহাড় থেকে যখন নামছে তখন তার স্রোতটা কিন্তু খুব জোরালো স্রোত, অর্থাৎ তীব্র বেগে স্রোতটা হয়। আর যখন সমভূমিতে নদীটা আসে তখন কিন্তু তার স্রোতের গতিটা শান্ত থাকে। তাই স্রোতের গতিটা শান্ত থাকে। তাই এই অবস্থাটাকে আমরা, যেটা ভাইলেন্সি নিয়ে আসছে, সেটা হচ্ছে অ্যাকিউট ডিজিজ। আর যেটা ওই স্থির শান্তভাবে চলে সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ। তার মানে ক্রনিক ডিজিজটা প্রবাহমান অবস্থাটা দীর্ঘস্থায়ী, আর অ্যাকিউট ডিজিজের প্রবাহটা ক্ষণস্থায়ী এবং তীব্র। আমরা ছোট্ট করে বলতে পারি অ্যাকিউট ডিজিজ হচ্ছে কাম সাডেনলি, গোজ সাডেনলি অ্যান্ড লাইট স্ট্রং। ঝড়ের মতো আসে, ঝড়ের মতো চলে যায়। তাহলে অ্যাকিউট ডিজিজগুলো ঝড়ের মতো আসে, ঝড়ের মতো চলে যায়। এবং কখনো কখনো দেখা যায় যে অ্যাকিউট ডিজিজ কিন্তু আমাদের উইদাউট ট্রিটমেন্টে সুস্থ হয়ে যায়, কোনো চিকিৎসার বা ওষুধের দরকার হয় না অধিকাংশ ক্ষেত্রে। তাহলে এই নিরাময়টা কে করে? এই নিরাময়টা করে আমরা আমাদের যে দেহি অর্থাৎ ভাইটাল ফোর্স এই নিরাময়টা করে। আর ক্রনিক ডিজিজ তার গতিটা মানে শান্ত এবং দীর্ঘস্থায়ী। এবার হচ্ছে এই নদীতে যদি কোনো বাঁধ দেওয়া হয় তাহলে কি হচ্ছে? নদীতে বাঁধ দেওয়া হলে সেই বাঁধে জলটা, সেই নদীর জলটা বাঁধের ওপারে যেতে পারছে না। ওপারে যখন যেতে পারছে না তার গতিটা কিন্তু থাকবে, গতিটা থামবে না। সে কি করবে? গ্রাম শহর ভাসিয়ে দেবে। তা আমরা এই রোগের একটা গতি আছে, সেই গতিটা যদি আমরা আর্টিফিশিয়ালি ওষুধের দিয়ে তাকে যদি গতি রোধ করি তাহলে কিন্তু সে অন্যান্য অর্গানগুলো আক্রমণ করবে, অর্থাৎ শরীরে যে আরো যে সমস্ত পার্শ্বস্থ যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো আক্রমণ করবে। এখন দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা একটা উদাহরণ হিসেবে যদি বলি যে একজন বিচারপতি যখন জাজমেন্ট দেয় সে কি করে? তার আইনের ধারা উপধারা তার বিচার বিশ্লেষণ করে তিনি একটা রায় দেন। তার মানে তার বিচার শক্তি আছে। কিন্তু সেই বিচারক কিন্তু যখন তার শরীরে কোনো রোগ আছে তাহলে সেই রোগের সময় কিন্তু তিনি দেখা যায় ম্যাল ট্রিটমেন্ট করছেন। তাহলে তারও কিন্তু তখন বিচার বুদ্ধি আর থাকে না। তা এখন আমাদের জানতে হবে রোগটি কোথায় থাকে। রোগটি থাকে, আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, রোগটা থাকে কোন স্তরে? রোগটি থাকে শক্তি স্তরে, অতিমাত্রা সূক্ষ্ম স্তরে। রোগটা থাকে অতিমাত্রা সূক্ষ্ম স্তরে, জীবনী শক্তির মধ্যে বিশৃঙ্খলা মাত্র। আর রোগটা হচ্ছে জীবনী শক্তি। আমরা গতকালও বলেছি যে ডিজিজ ইজ নাথিং বাট আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন অফ ইন্টারনাল ডেভেলপমেন্ট অফ ভাইটাল ফোর্স। জীবনী শক্তির বাহ্যিক প্রকাশই হচ্ছে রোগের লক্ষণ।
বা তার ফল। তা আমরা এবার হচ্ছে যে আমরা যখন চাপা দিই, রোগ চাপা দিই, তাহলে চাপা দেওয়ার ফলে কি হচ্ছে? চাপা দেওয়ার ফলে তা ওই যেটা বহির্মুখী ছিল, অর্থাৎ রোগের যে গতিটা ছিল মানে সেন্ট্রাল টু পেরিফেরি মাঝখানে, অর্থাৎ ডিসিমিলার পদ্ধতিতে চিকিৎসার করার ফলে সেটা অন্তর্মুখী হয়ে গেল। রোগেরও একটা নিয়ম আছে, রোগের একটা ধারা আছে। রোগটা হয় সেন্ট্রাল টু পেরিফেরি, কেন্দ্র থেকে বাইরের দিকে, আর বাইরে গিয়ে সেটা কি হয়? আউটওয়ার্ড ম্যানিফেস্টেশন হয়। আমরা বারবার বলেছি যে রোগ আর কিছুই নয়, রোগ হচ্ছে ইন্টারনাল ডিরেসমেন্ট অফ ভাইটাল ফোর্স, যার ম্যানিফেস্টেশনটা হয় আউটওয়ার্ড, বাইরে তার প্রকাশ পায়। তা বাইরে প্রকাশ পেলে আমরা বুঝি যে আমার ভাইটাল ফোর্স বিশৃঙ্খল অবস্থায় আছে, আক্রান্ত অবস্থায় আছে। তাহলে তখন আমরা যেটা করব, মানে অ্যালোপ্যাথ বা চাপা দেওয়া চিকিৎসা যেটা হয়, সেটা হয় কি, তারা ওই নদীতে বাঁধ দেওয়ার মতো সেখানে একটা বাঁধ দেয়। তারা রোগের গতি তো আছে, সেন্টার টু পেরিফেরি তার রোগের গতি আছে, সেই গতিকে যদি বাধাপ্রাপ্ত হয় তখন সে কি হয়? অন্তর্মুখী হয়। অন্তর্মুখী হলে তখন সে কি করে? সে তো চুপচাপ থাকে না, সে ওই মানে ভিতরের যে অর্গানগুলো আছে সেই অর্গানগুলো আক্রান্ত করে। তা তখন দেখা যায় নতুন নতুন রোগ সৃষ্টি হয়, আরো ভয়ঙ্কর অবস্থায়। যেটা আমরা উদাহরণ হিসাবে বলেছিলাম, যদি আমরা নদীতে বাঁধ দিই, তাহলে সে যখন সমুদ্রের দিকে যেতে পারছে না, সে তো চুপচাপ থাকবে না, সে চারিদিক ভাসিয়ে দেবে, চারিদিকে ভাসিয়ে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবে। এইভাবে রোগ কিন্তু যখন চাপা দেওয়ার চিকিৎসা হয়, তখন কিন্তু এরকম একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে। তাহলে আমরা স্বাস্থ্যকে যদি ব্যাখ্যা করি, স্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্য এবং অস্বাস্থ্য দুটো অবস্থা, উভয় দুটোই কিন্তু জীবন স্রোত। স্বাস্থ্য এবং অস্বাস্থ্য দুটোই হচ্ছে জীবন স্রোত। আর এই স্বাস্থ্য হচ্ছে, যেটা স্বাস্থ্য সেটা হচ্ছে নির্মল স্রোত, আর অস্বাস্থ্য হচ্ছে বা রোগ যেটা হয় সেটা হচ্ছে বিশৃঙ্খল অথবা পঙ্কিম স্রোত। তাহলে দুটো স্রোত আমাদের দেহে, দুটো স্রোত প্রবাহমান। একটা হচ্ছে স্বাস্থ্য, আরেকটা হচ্ছে অস্বাস্থ্য। স্বাস্থ্য হচ্ছে নির্মল স্রোত, আর অস্বাস্থ্য হচ্ছে পঙ্কিম স্রোত। দুটোই কিন্তু জীবন স্রোত। তাহলে এখানে আমরা রোগের যেটা গতি, সেই গতিটা যখন সেন্ট্রাল টু পেরিফেরি, তখন কিন্তু আমরা চিকিৎসা করার সময় যদি তাকে বাদ দিই, অর্থাৎ ডিসিমিলার পদ্ধতিতে আমরা চিকিৎসা করি, যেটা আগে বললাম যে শুধু অ্যালোপ্যাথটাই ডিসিমিলার পদ্ধতিতে চিকিৎসা করে না, অনেক হোমিওপ্যাথ, তার সংখ্যাটা অবশ্য বেশি, প্রায় 80-90% হোমিওপ্যাথ, তারাও কিন্তু ডিসিমিলার পদ্ধতিতে চিকিৎসা করে। যেটা আমরা আগেও বললাম যে
স্পেসিফিক কিছু ওষুধ তারা ব্যবহার করে। পেটে গ্যাস হলে কার্বোভেজ দিল, আঘাত পেলে আর্নিকা দিল, বৃষ্টিতে ভিজে এলে রাষ্ট্রক দিল, এই সমস্ত তারা কিছু স্পেসিফিক ওষুধ দেয়, অর্থাৎ সেটাও কিন্তু সিমিলার। তারা কিন্তু টেস্টিং করে না, রুগী তৈরি করে না, তারা রুগীর কাছে ২-৪ কথা শুনে ওষুধ নির্বাচন করে। তারা ফ্যামিলি হিস্ট্রি নেয় না, তারা অতীত ইতিহাস নেয় না। আমরা যেটা টেস্ট টেকিং এর সময় যেটা বলেছি যে তার প্যাটার্নাল সাইডের ইতিহাসগুলো নিতে হবে, অর্থাৎ এই ইতিহাসগুলো যখন আমরা নিই তাতে সেখান থেকে আমরা যে সমস্তগুলো অনুধাবন করতে পারি সেটা হচ্ছে তার দেহের মধ্যে কোন মায়োজম বলছে। আমরা এর আগেও বিভিন্ন লেকচারে বলেছি যে তার পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা কোন রোগে মারা গেছেন। তাই এই ইতিহাসটা কেন আমরা নিই? এই ইতিহাসটা আমরা নিই এই জন্য যে মানুষ যখন মারা যায় তার পিছনে তো ব্যাকগ্রাউন্ডে একটা মায়োজম কাজ করে, সেই মায়োজমটা চরম অবস্থাতে মানুষ মারা যায়। তাহলে কোন মায়োজম তার উপরে রোল করেছে? আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় দেখেছি যে তার ক্যান্সার হয়নি, রোগীর ক্যান্সার হয়নি, কিন্তু তার পূর্বপুরুষে অনেকে ক্যান্সার রোগে মারা গেছে। পূর্বপুরুষ ক্যান্সার রোগে মারা গেছে, তার মধ্যে হচ্ছে, তাহলে আমরা বুঝতে হবে আমাদের যে তার মধ্যে মিক্সড মায়োজমের একটা প্রভাব আছে, কিংবা তার রোগীর নিজের টিউবারকুলোসিস হয়নি, তার পূর্বপুরুষের প্যাটার্নাল সাইডে হোক ম্যাটার্নাল সাইডে হোক তার পূর্বপুরুষের আরো টিবি হয়েছিল। তাহলে সেখান থেকে আমরা মনে করতে পারি রোগীর মধ্যে তার টিউবারকুলোসিস যে টেন্ডেন্সি, যাকে আমরা বলি কনস্টিটিউশন ভাব, সে ভাবটা রয়েছে তার। এবার হচ্ছে আমরা যেটা বলেছিলাম স্বাস্থ্য আর অসুস্থ হচ্ছে জীবন স্রোত। তা এই জীবন প্রবাহ বা রোগ একটি জীবন প্রবাহ, আর রোগটি হচ্ছে বিশৃঙ্খল প্রবাহ। তাহলে রোগটা হচ্ছে বিশৃঙ্খল, আরোগ্য কাজটিও কিন্তু একটি প্রবাহ ভাবে সম্পূর্ণ হয়ে থাকে। যে আরোগ্য বা কিউর যেটা হয় সেটাও কিন্তু প্রবাহ ভাবে হয়ে থাকে। তা আমরা যখন চিকিৎসা করব, আমাদের চিকিৎসার পদ্ধতিটা কি হবে? আমাদের চিকিৎসা পদ্ধতিটা হবে তার যে কঙ্কিল প্রবাহ যেটা হচ্ছে সেখান থেকে আমরা সেন্ট্রাল টু পেরিফেরি যাতে তার প্রবাহটা বিদ্যমান হয়, সে বিদ্যমান হলে তারপরে তার আরোগ্য হবে। তা এই আরোগ্য ক্ষেত্রে আমরা অনেকগুলো ইতিহাস জানি, যে ইতিহাসগুলো হচ্ছে দেখা যায় এই চিকিৎসার সময় যে কিছু কিছু রোগ আছে যে সেই রোগের চিকিৎসা না করে আমরা তার যে অতীতের যে সমস্ত রোগ ছিল সেই অতীতের রোগের চিকিৎসার উপর নির্ভর করে আমরা ওষুধ দেওয়ার পরে সেখানে দেখা যায় যে তার ওই যে অতীতের যে রোগটা ছিল সেই রোগটা মানে ডিসিমিলার পদ্ধতিতে চিকিৎসা করে আরোগ্য হয়েছিল, এখন নেই। কিন্তু আমাদের চিকিৎসা পদ্ধতিতে সেই ওষুধ দেওয়ার পরে দেখা গেল তার অতীতের যে রোগটা ছিল সেই রোগটা কিন্তু আবার পুনরায় এলো। তাহলে এই যে পুনরায় ফিরে এলো, ফিরে আসার পর সেখানে একটা লক্ষণীয় বিষয় যেটা হবে সেটা হচ্ছে তার
ক্রীড়াটা তার ডিজিজটা কিন্তু মানে বেড়ে গেল, কিন্তু সে কিন্তু মেন্টালি সে কিন্তু সুস্থ বোধ করছে, মানসিকভাবে সে সুস্থ বোধ করছে। এই লক্ষণটা যখন আমরা বলবো তখন কিন্তু আমরা মনে করব যে তার সঠিক আরোগ্যটা হচ্ছে, অর্থাৎ অ্যাগ্রাভেশনটা হলো কিন্তু তার মেন্টালি একটা পিসফুল ভাব হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা বুঝবো যে তার আরোগ্যটা সঠিক পথে আছে। তা আমরা বোঝার সুবিধার জন্য কয়েকটি কেস হিস্ট্রি নিয়ে আলোচনা করি। সেই কেস হিস্ট্রির মধ্যে একটা রোগিনী, তার সে রোগিনীটি খানিকটা উন্মাদগ্রস্ত বলা যায়, কিন্তু তার মেন্টাল সিমটমটা হচ্ছে হিংসাপরায়ণা এবং সন্দেহবাদী। তার মানসিক এবং সার্বদেহিক লক্ষণটি অনুসারে তাকে ট্যারেন্টুলা দেওয়া হলো, ট্যারেন্টুলা হায়ার পোটেন্সি দেওয়া হলো। তার ফলে তার মানসিক উন্নতি আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল তার ইউটেরাসে কিছু নতুন লক্ষণ দেখা গেল, এবং কিছুদিন পর সে ইউটেরাসের মধ্যে থেকে স্রাব অর্থাৎ ডিসচার্জ, যেটা আমরা বলি হোয়াইট ডিসচার্জ, লিকোরিয়া, সেই লিকোরিয়া ছিল, সেটাও নিজে থেকে সেরে গেল। তার সর্বদেহে শুধু মাথা বাদে এক প্রকার দাগ উপস্থিত হল। এই রোগটা কিন্তু তার ছিল না। তখন তাকে আর কোনো ওষুধ দেওয়া হলো না। প্রায় 1 বছর পরে তিনি নির্মল আরোগ্য লাভ করলেন। 1 বছর পর তিনি নির্মল আরোগ্য লাভ করলেন। তা চাপা দেওয়ার কি বিস্ময় ফল, তা বাস্তবিকই আমরা অনুধাবন করতে পারি। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এই যে চাপা দেওয়ার ফলে যে সমস্যাগুলো তৈরি হয়, সেখানে কিন্তু সবার একরকম হয় না। মেল ফিমেল এইটা ভ্যারি করে, মেল ফিমেলের ক্ষেত্রে এটা ভ্যারি করে। অর্থাৎ ফিমেলের ক্ষেত্রে চাপা দেওয়ার ফলে যে নতুন রোগের যে সৃষ্টি হয়, সেটা তার জেনিটাল পার্টে, অর্থাৎ ইউটেরাস, ওভারি, এই সমস্ত অর্গানে। আর পুরুষের ক্ষেত্রে কিন্তু সেটা তার লিভার বা লাংস, এই সমস্ত অর্গান আক্রমণ করে। তা এখন ব্যাপারটা হচ্ছে এরকম কেনটা হয়, এই বিষয়টা কেন হয়, তার কারণটা হচ্ছে যে মেয়েদের মধ্যে একটা মাতৃত্ব বোধ থাকে, আর ছেলেদের যে টেন্ডেন্সি, অ্যাক্টিভিটিটা, সেটা হচ্ছে বাইরের জগতের। এখানে যেহেতু মেয়েদের জীবনধারা মাতৃত্বের, সেই জন্য তাদের মাতৃত্বের যে অর্গানগুলো, সেই অর্গানগুলো আক্রমণ করে। আর ছেলেরা যেহেতু বাইরের জগতে তাদের বিচরণ, সেই জন্য তাদের বাইরের অর্গান, অর্থাৎ লিভার বা লাংস বা স্টোমাক, এই সমস্ত জায়গায় আবির্ভাব ঘটে।
যে ব্যক্তি শরীরের স্বাভাবিক জীবন প্রবাহটি ভিতর থেকে বাইরের দিকে বা এক এক টানে সুশৃঙ্খলভাবে বজায় থাকে, সেই ব্যক্তি সুস্থ। অর্থাৎ শরীরের স্বাভাবিক জীবন প্রবাহটা যখন ভিতর থেকে বাইরের দিকে আসে, আমরা বারবার যেটা বলেছি সেটা হচ্ছে সেন্টার টু পেরিফেরি। সেই সেন্টার টু পেরিফেরি অর্থাৎ ঐক্য টানে সুশৃঙ্খলভাবে যখন বজায় থাকে, সেই ব্যক্তি সুস্থ। এবং যে ক্রিয়ার দ্বারা ওই প্রবাহটি সুপ্রতিষ্ঠিত রাখতে পারা যায়, সেটা হচ্ছে চিকিৎসকের একমাত্র কর্তব্য। মানব শরীরে অন্তত ষোড়াদুষ্ট থাকেই থাকে। আমরা বহুবার যেটা বলেছি সেটা হচ্ছে মানব শরীরের মধ্যে শতকরা 80% যে রোগ নিয়ে আসে তার মধ্যে ছোড়ার প্রভাবটা 80% থাকে। তা আজকাল দিনে একাধিক দুষ্ট শরীরও থাকে, অধিক দেখা যাচ্ছে। আজকাল যেটা দেখা যাচ্ছে মিক্স মায়াজম, তার সঙ্গে সাইকোসিস সোরা দুষ্ট, সিফিলিস সোরা এই সিফিলিস দুষ্ট, এই সমস্ত থাকে। তা এর ফলে কি হয়, শরীরের অবস্থা যাই হোক না কেন, যে কোনো দোষের দ্বারাই দুষ্ট হোক না কেন, তার প্রভাবে যেভাবেই রোগ আসুক না কেন, যদি একমাত্র সমলক্ষণ প্রথায় চিকিৎসা করা যায় এবং জীবনী শক্তির ভিতর থেকে বাইরের দিকে ক্রিয়াগত দিকটি সম্পূর্ণরূপে বজায় রাখা যায়, তাহলে রোগীকে কিছুদিনের জন্য রোগ ভোগ করাইয়াও যদি দেখা যায় সেখানে কিছু মানে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হচ্ছে, তার ফলে সে রোগ ভোগ করল, যিনি চিকিৎসা করেন তার চিকিৎসায় সঠিক চিকিৎসা, নতুবা অন্য কোনো চিকিৎসা কেন্দ্র এই চিকিৎসকের অনুরোধে ওই ক্রিয়াগতি অর্থাৎ বিরোধী পথ অবলম্বন করলে তিনি কি হবেন? তিনি একজন হীন ব্যবস্থাদার। যে যারা হোমিওপ্যাথি পড়ব অথচ হোমিওপ্যাথি শিখব, অথচ হোমিওপ্যাথি নীতি মেনে চিকিৎসা করব না, প্যালিয়েশন চিকিৎসা করব, তাকে আমরা চিকিৎসক না বলে ব্যবসায়ী বলতে পারি, এবং এটা হীন ব্যবসা বলে আমরা মনে করি। আর কারো কিছু বলার নেই, আমরা এখানে শেষ করছি।